আজকে 29 জুলাই 2024 বাংলাদেশে কয়েকদিন বন্ধ থাকার পর ছাত্ররা আবার কোঠাবিরোধী আন্দোলনের যে আহ্বায়ক তারা আবার নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। আজকে ঢাকার বিভিন্ন জায়গায় তারা সমাবেত হবে। সোফার এখনও পর্যন্ত 200+ শহীদ হয়েছে সরকারের অবিচারের কারণে। গুলি করে তাদেরকে মেরেছে, ছাত্রলীগের ছেলেরা মেরেছে। তো আমাদের গল্পকরণ চ্যানেল এখনও তাদের পক্ষে, ভবিষ্যতেও তাদের পক্ষে থাকবে। এই আন্দোলনটা এখন আর কোটাবিরোধী আন্দোলনের মধ্যে নাই। এটা সরকার যে অন্যায় অবিচার করেছে ছাত্রদের প্রতি, সাধারণ মানুষের প্রতি, এই আন্দোলনটা আসলে এখন এদিকেই রূপ নিয়েছে, সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে এবং জনগণ যেভাবে রাস্তায় নেমে পড়েছে, আমার মনে হয় যে আমরা যেখান থেকে পারি প্রত্যেকের উচিত তাদেরকে সাপোর্ট করা। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে যেভাবে পারেন, যতটুকু পারেন সাপোর্ট করবেন। আমি আমার শ্রোতাদের প্রতি এভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন ওদেরকে সাপোর্ট করার জন্য। এবং এটা আমাদের অস্তিত্বের লড়াই এখন। আদারওয়াইজ আমার মনে হয় যে আমাদের অস্তিত্ব একটু নড়বড়ে হয়ে যাবে। এনিওয়েজ, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ছাত্রদেরকে বলছি, আপনাদেরকে সর্বাত্মকভাবে যতটুকু পারি সাপোর্ট করছি এবং সাপোর্ট করে যাব। চলুন শুরু করি আজকে ভিক্টর হুগোর লেখা গল্প টয়লার্স অফ দ্য সি এর দ্বিতীয় পর্ব। গ্যারান্সির দক্ষিণে ছোট একজোড়া পাহাড় আছে, চ্যানেলের মাঝামাঝি জায়গায়, নাম ডুভার পাহাড়। উপকূল থেকে মাইল 20 দূরে। পানি থেকে খাড়া আকাশের দিকে উঠে গেছে পাশাপাশি দুটো পাহাড়, একটার চূড়া অন্যটার তুলনায় বেশ খানিকটা লম্বা। সেটার নাম বড় ডুভার, অন্যটার নাম ছোট ডুভার। এই দুই পাহাড়কে ঘিরে রাত দিন 24 ঘন্টায় প্রচণ্ড ঝড়ো বাতাসের মাতামাতি চলে। তার সাথে তাল মিলিয়ে সাগরও সারাক্ষণ উন্মুক্ত আচরণ করে এখানে। পানি আর বাতাসের ভয়াবহ ক্রুদ্ধ গর্জনে কানপাতা দায় ডুভারে। মনে হয় যেন একসাথে 1000টা কামান থেকে অনবরত গোলা ছোড়া হচ্ছে। সার্বক্ষণিক ঢেউয়ের আঘাতে পাহাড় দুটোর গা ক্ষয়ে ক্ষয়ে সিঁড়ির মতো খাঁচ কাটার ধাপের সৃষ্টি হয়েছে। ক্রমে চূড়ার দিকে উঠে গেছে ধাপগুলো। গোড়ার দিকে বড় বড় গুহাও আছে বেশ কয়েকটা। গোটা ইংলিশ চ্যানেলে ডুভারের মতো বিপজ্জনক জায়গা আর নেই। নাবিকেরা জমের মতো ভয় করে ডুভারকে। এই এলাকার ধারে কাছে ঘেঁষার কথা স্বপ্নেও ভাবে না তারা। একমাত্র সামুদ্রিক পাখি ছাড়া অন্য কোনো প্রাণী দেখা যায় না ডুভারে। এই দুই পাহাড়ের দুই চূড়াকে দূর থেকে দেখলে লাগে একজোড়া খাড়া গম্বুজের মতো। দুই গম্বুজের মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা আছে। চ্যানেল এমনিতেই সারাক্ষণ ভীষণ বিক্ষুব্ধ থাকে এদিকটায়। দুই ডুভারের মাঝখান থাকে আরও অনেক বেশি। দুটোর মধ্য দিয়ে সারাক্ষণ প্রচণ্ড ঘূর্ণি, জলোচ্ছ্বাস আর তীব্র স্রোত থাকে। সব মিলিয়ে সাংঘাতিক আবহাওয়া ডুভারের। আর স্রোত, সে এক অবিশ্বাস্য ব্যাপার। দিশেহারার মতো ভয়ঙ্কর গতিতে এদিক সেদিক ছোটে। নাবিকেরা জানে এই ঘূর্ণি আর স্রোতের মধ্যে একবার পড়লে আর রেহাই নেই। পানির আঘাতে ডুভারে আছড়ে পড়ে ছাতু হয়ে যাবে জাহাজ। তাই অনেক পথ ঘুরে ওই এলাকাকে সযত্নে পাশ কাটিয়ে চলাচল করে তারা। ডুভার পাহাড়ের কাছে আরেকটা পাহাড় আছে, সেটার নাম স্কেলিটন। শোনা যায় অনেক বছর আগে এই পাহাড়ের কাছে কোথাও একটা জাহাজ ডুবি হয়েছিল। সেটার এক নাবিক ভাগ্যক্রমে ভাসতে ভাসতে ওই পাহাড়ে এসে পড়ে। কাঁকড়া ইত্যাদি খেয়ে সপ্তাহখানিক বেঁচেছিল হতভাগ্য লোকটা। তারপর যা ঘটার তাই ঘটল। এর অনেকদিন পর এক দুঃসাহসী জেলে এদিকে মাছ ধরতে এসে দূর থেকে পাহাড়টার উপর একটা কঙ্কাল দেখতে পায়। সেই থেকে ওটার নাম স্কেলিটন। সেটাকে ঘিরেও পানি আর বাতাস একই আচরণ করে। শুক্রবার সকাল 9টায় 7 জন নাবিক ও 2 জন যাত্রী নিয়ে সেন্ট মেলো বন্দর ত্যাগ করল দুরান্দো। খোলা সাগরে পৌঁছে তাংরোল নামে এক পুরনো অভিজ্ঞ নাবিকের উপর জাহাজের হাল ধরার দায়িত্ব দিল ক্লুবিন। নাবিক হিসেবে খুব দক্ষ ছিল লোকটা, কিন্তু মস্ত একটা দোষও ছিল তার। প্রায় সবসময় মদ খেয়ে বেহেড মাতাল থাকত। তাছাড়া মদ নিয়ে বসলে একেবারে গলা পর্যন্ত না গিলে উঠত না লোকটা।
এটা তার বহুদিনের অভ্যাস। রাতের প্রথম ভাগে প্রায়ই ডিউটি অফ থাকত তাংরুলের। ওই সময়টা ঘুমিয়ে কাটাত সে। তারপর মাঝরাতে উঠে মদের বোতল নিয়ে বসত। এটা ছিল তার নিয়মিত রুটিন। ব্যাপারটা ক্লুবিনের জানা ছিল। এও ভালো জানত যে সকলের দিকে নেশা বেশ তুঙ্গেই থাকে তাংরুলের। তবু তার উপরেই প্রথম দিকে দুরান্দের হাল ধরার দায়িত্ব দিল সে। নেশাখুরদের প্রত্যেকে নেশা করার নির্দিষ্ট গোপন একটা জায়গা থাকে। তাংরুলেরও একই রকম একটা জায়গা আছে দুরান্দে। ক্লুবিনের সে খবর জানা ছিল এবং এই জ্ঞানটাও ভালো মতো কাজে লাগিয়েছে সে। জাহাজ যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত আছে কিনা ব্যাপারটা চেক করে দেখতে আগের দিন রাতে দুরান্দে এসেছিল ক্লুবিন। তাংরুল সে সময় নিজের কেবিনে প্রবল বেগে নাক ডাকছে। পরে ঘুম ভাঙতে পান করার নির্দিষ্ট জায়গায় চলে এলো সে। ঘুম ঘুম চোখে সেখানে বড় একটা বোতল দেখে অবাক হলো লোকটা। ব্র্যান্ডি। লেবেল দেখলে বোঝা যায় ভালো কোম্পানির তৈরি দামি জিনিস। আশ্চর্য, এই জিনিস কিভাবে এখানে এলো? কে আনলো? সে তো কখনো ব্র্যান্ডি খায় না। তার এখানে বাইরের কেউ কখনো আসেও না। তাহলে কে আনলো এটা? ভাবনা চিন্তার পেছনে সময় নষ্ট না করে বোতলটা ছিপি খুলে ফেলল সে। ভালো জিনিস গেলার এমন একটা সুযোগ যখন পাওয়াই গেল, সেটা ছাড়া চরম বোকামি হবে। বোতলের আসল মালিক যে কোনো সময় হুট করে এসে পড়তে পারে। এই ভয়ে ঢকঢক করে গিলতে শুরু করে দিল সে। বলতে গেলে এক চুমুকেই সবটা সাবার করে নিশ্চিত হলো। বোতল সাগরে ফেলে দিল। পরদিন ক্লুবিনের নির্দেশে যখন হাল ধরল, তখন বলতে গেলে পুরোপুরি মাতাল তাংরুল। মাথা ঘুরছে তার, পা টলছে, 2-3টা করে দেখছে সবকিছু। আকাশ একদম পরিষ্কার সেদিন, ঝলমল করছে। এক ফোঁটা মেঘও চোখে পড়ছে না কোথাও। পানি কেটে তরতর করে এগিয়ে চলছে জাহাজ। নির্দিষ্ট গতিপথ ধরে চললেও কিছুক্ষণ পরেই জাহাজের আরোহী ও নাবিকদের কারো কারো মনে সন্দেহ দেখা দিল। দুরান্দ সঠিক কোর্সে চলছে না মনে হলো তাদের। তবে ক্যাপ্টেন ক্লুবিনের উপর সবার অগাধ আস্থা আছে। তারা জানে সে থাকতে চিন্তার কিছু নেই। তাই ব্যাপারটা নিয়ে বিশেষ মাথা ঘামালো না কেউই। কিন্তু আরও বেশি কিছু সময় পর অনেকেরই অবস্থার চির ধরতে শুরু করল। সেই পুরনো সন্দেহ ফিরে এলো তাদের মধ্যে। কারো কারো মনে হলো পথ ভুল করছে দুরান্দ। গ্যারান্সির দিকে নয়, জার্সি দ্বীপের দিকে যাচ্ছে। ব্যাপারটা কানে যেতেই প্রথমে হেসে উড়িয়ে দিল ক্যাপ্টেন। তার ধারণা এত বড় ভুল তাংরুলকে দিয়ে হতেই পারে না। কিন্তু নাবিকেরা তো নয়ই। যাত্রীরাও তার ধারণার সাথে একমত হতে পারছে না দেখে একসময় ঘটনা তদন্ত করতে এলো সে। দেখল সত্যিই তো ভুল পতিত চলছে দুরান্দ। তাংরুলকে খানিক বকাঝকা করে জাহাজের মুখ ঘুরিয়ে ওটাকে গ্যারান্সির সঠিক কোর্সে নিয়ে এলো সে। এর ফলে বেশ কিছু সময় অনর্থক নষ্ট হলো। ওদিকে হুইল হাউসে তাংরুলের নেশা কমানোর কোনো লক্ষণ নেই, বরং তখনও একটু একটু করে চড়ছে। পা রীতিমতো টলছে তার। হাতেও মনে হলো শক্তি পাচ্ছে না সে ঠিক মতো। তবে এ নিয়ে তখনই তার কোনো কথা বলল না। একটু পরপর ক্যাপ্টেন নিজে এসে খোঁজখবর নিচ্ছে। কাজেই চিন্তা কিসের? দুপুরে খাবারের ঘন্টি বাজাতে সবাই খেয়ে নিল। খেলো না শুধু ক্লুবিন। ভেতরে ভেতরে বেশ উত্তেজিত মনে হচ্ছে তাকে। চোখে মুখে অস্বাভাবিক একটা ভাব, যেন কিছু একটা ঘটার প্রতীক্ষায় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে মানুষটা। খেয়ে দিয়ে গল্প করছে জাহাজের নাবিক ও যাত্রীরা। এমন সময় হুইল হাউস থেকে ক্যাপ্টেনের চিৎকার ভেসে এলো, বেড়ে যাও মাতাল কোথাকার। কৌতূহলী হয়ে পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল সবাই। দেখতে পেল ভেতরে তাংরুলের সামনে কোমর হাত রেখে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন। রাগে তার দু চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। ওদিকে নেশাগ্রস্ত হলেও নিজের অপরাধ সম্পর্কে তাংরুলকে ভালোই সচেতন মনে হলো তাদের। ধমক খেয়ে ক্লুবিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লোকটা। ব্যাপার বুঝতে না পেরে সবাই পরস্পরের মুখের দিকে তাকাতে লাগল। তখনই আচমকা অন্য এক ঘটনা ঘটল। দেখতে দেখতে ঘন কুয়াশায় ছেয়ে গেল আকাশ। উত্তর পশ্চিম দিক থেকে কুয়াশার বিশাল এক মেঘ দ্রুত এগিয়ে আসতে লাগল দুরান্দের দিকে। তাই দেখে ভয় পেয়ে গেল অনেকেই, কিন্তু ক্লুবিনকে মোটে বিচলিত হতে দেখা গেল না। নাবিকদের নির্দেশ দিল সে, ইঞ্জিনে বেশি করে কয়লা ভরে স্ট্রিম বাড়িয়ে দাও। বেশ কিছুক্ষণ কুয়াশার মেঘটা ধার ঘেঁষে চলল দুরান্দ।
তারপরে চারদিক থেকে খুব দ্রুত এগিয়ে এলো মেঘ। দুরান্দকে ঘিরে ধরল চারদিক থেকে, সম্পূর্ণ গ্রাস করে ফেলল। একটা অদ্ভুত কালো চাদর যেন মুহূর্তের মধ্যে বিশ্ব চরাচর থেকে সম্পূর্ণ আলাদা করে দিল ওটাকে। কোনো দিকে কিছু দেখার উপায় রইল না। ভয়ে মুখ শুকিয়ে উঠল প্রত্যেকের। প্রথম ধাক্কা সামলে উঠতে না উঠতেই এলো দ্বিতীয় ধাক্কা। হঠাৎ শীত শীত অনুভব হলো সবার। ব্যাপার ঠিকমতো বুঝে ওঠার আগে শীতে কাঁপুনি উঠে গেল সবার। অসহ্য ঠান্ডায় হিহি করে কাঁপতে গরম কাপড়ের খুঁজে যে যার আশ্রয়ের দিকে ছুটল মানুষগুলো। খানিক পর চারদিকের পরিবেশ কবলের নিস্তব্ধতা নেমে এলো হঠাৎ করে। সাগরের সমস্ত আলোড়ন যেন অদৃশ্য কোনো হাতের ইশারায় থমকে গেছে। ইঞ্জিনের ধুকধুক ছাড়া আর কোনো শব্দ নেই। ঘন কালো বিশাল মেঘের পাহাড়টার মধ্যে দিয়ে অজ্ঞাত ভয়ে অন্ধের মতো পরিমরি করে ছুটে চলছে দুরান্দ। ভোঁস ভোঁস করে ধোঁয়া বেরোচ্ছে চঙ্গ থেকে। অকল্পনীয় ভৌতিক একটা দৃশ্য। স্টিম খুব বেশি খরচ হচ্ছে ক্যাপ্টেন, নাবিকদের একজন সাহস করে বলল। তারপরও এত কুয়াশা, আমার মনে হয় এই সময় আর এগোনো ঠিক হবে না। কোথাও নোঙ্গর ফেলে অপেক্ষা করলে বোধহয় ভালো হতো। তার উপায় নেই, ক্লোবিন জবাব দিল। এই মাতালটার জন্য যে সময় নষ্ট হয়েছে তা পূরণ করতে হবে না। আগের মতো পূর্ণ গতিতে ছুটতে থাকলো দুরান্দ। ওদিকে কুয়াশায় পথ দেখা যায় না বলে গ্যারান্সির একটা জেলে নৌকা মাঝ সাগরে নোঙ্গর ফেলে অপেক্ষা করছিল। এরপর খুব কাছে দিয়ে ওটাকে পাশ কাটালো দুরান্দ। জেলে লোকটার সন্দেহ হলো জাহাজের গতির পথ লক্ষ্য করে। একটু যেন বেশি পশ্চিম দিকে সরে যাচ্ছে না ওটা? চোখ কুঁচকে তাকিয়ে থাকলো জেলে। পশ্চিম দিকে যাচ্ছে না? তাই তো, সঠিক কোর্স চলছে না দুরান্দ। তাছাড়া এই ঘন কুয়াশার মধ্যে ওটার ওরকম পরিমরি করে ছুটাও খুব অদ্ভুত মনে হলো জেলের। এভাবে অন্ধের মতো এগোতে থাকলে যে কোনো মুহূর্তে জাহাজ ভয়াবহ দুর্ঘটনায় পড়তে পারে, এই সাধারণ জ্ঞানটাও ক্যাপ্টেনের নেই নাকি ভাবছে লোকটা। বেলা দুটোর পর আরও খারাপের দিকে মোড় নিল আবহাওয়া। কুয়াশা এত ঘন হয়ে উঠল যে কয়েক হাত দূরের জিনিসও ভালো করে দেখা যায় না। সাগর আকাশ সম্পূর্ণ মুছে গেছে চোখের সামনে থেকে। বাতাসেরও নাম গন্ধ নেই, বৃষ্টি নেই, অথচ তারপরও সবার কাপড় চোপড় ভিজে উঠেছে। এ কেমন আবহাওয়া? নাবিকদের মধ্যে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়তে লাগল, সংক্রামক অসুখের মতো। মুখে না বললেও চেহারা দেখে তাদের মনের অবস্থা বুঝতে অসুবিধা হয় না। প্রচণ্ড ভয় পেয়েছে সবাই। ওদিকে ক্যাপ্টেন ক্লোবিন অনেক আগেই তাংরুলকে সরিয়ে নিজে হাল ধরেছে জাহাজের। রাগ পড়েনি তার, এখনো থেকে থেকে লোকটাকে গালাগাল করে চলেছে। শয়তান কোথাকার, আমাদের সাথে চালাকি করেছো তুমি। আগে থেকে আমাদের এই বিপদে ফেলার বুদ্ধি করে রেখেছিলে কেমন? তোমাকে শেকল দিয়ে বেঁধে ফেলে রাখা উচিত। বদমাইশ কোথাকার, যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। জবাব দেয়া দূরে থাক, মাথায় তুলছে না লোকটা, অপরাধীর মতো নত মুখে দাঁড়িয়ে আছে। 3টার সময় নিচের দিকের কুয়াশা অনেকটা হালকা হয়ে আসতে দীর্ঘ সময় পর সাগরে দেখা পাওয়া গেল। চারদিকে নীল পানির বিস্তার চোখে পড়তে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল যাত্রী নাবিক সবাই। এক হাতে হাল ধরা অবস্থায় অন্য হাতে দূরবীন তুলে নিল ক্লোবিন। সামনে তাকিয়ে আপন মনে বলল, মাতালটাকে দেখছি অনেক দূরে এনে ফেলেছে আমাদের। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। ওদিকে গ্যারান্সির 2 যাত্রীর একজন জাহাজের একদম মাথায় উঠে দাঁড়িয়েছিল। নিজের দূরবীন চোখে লাগিয়ে সামনে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছিল সে। অনেকক্ষণ পর দূরে হালকা কুয়াশার মধ্যে হঠাৎ সামান্য আলো ফুটে উঠতেই মিলিয়ে গেল দেখে ভয় পেল লোকটা। এক ছুটে হুইল হাউজে এসে দাঁড়ালো সে। ভীত গলায় হড়বড় করে বলল, ক্যাপ্টেন ক্যাপ্টেন। কি ব্যাপার? আমরা মনে হয় ভুল করে হ্যানোয়ের কাছে এসে পড়েছি। ধুর, হেসে উঠল ক্যাপ্টেন। তা হয় কি করে? হ্যাঁ ক্যাপ্টেন, লোকটা জোর দিয়ে বলল, ওটা হ্যানোয় পাহাড়ি। অসম্ভব, রেগে উঠল ক্লোবিন।
নিশ্চয়ই ভুল দেখেছেন আপনি, এখন যান এখান থেকে। কিন্তু সে অনড়, দৃঢ় কণ্ঠে বলল, মোটেই ভুল দেখিনি আমি ক্যাপ্টেন, হ্যানোয়ের চূড়া একদম স্পষ্ট দেখেছি আমি, ভুল হতেই পারে না। কই, কোথায় আপনার হ্যানোয়ে? বলল সে। কি এক আনন্দে চোখ মুখ মুহূর্তের জন্য ঝলমল করে উঠল। সরল মানুষ যাত্রীটি খেয়াল করল না ব্যাপারটা, হাত তুলে জায়গাটা দেখিয়ে দিল ক্যাপ্টেনকে। ওই যে। ধুর, বিরক্ত হওয়ার ভান করে সেদিকে দুরান্তের গুলোই ঘুরিয়ে দিল ক্লুবিন। কি আবল তাবল বলছেন? কোথায় হ্যানোয়ে পাহাড়? আমি তো ওদিকে খোলা সাগর ছাড়া আর কিছুই দেখছি না। লোকটা কয়েক মুহূর্ত বোকার মতো ক্যাপ্টেনের দিকে তাকিয়ে থাকল, তারপর তাড়াতাড়ি হুইল হাউস থেকে বেরিয়ে এসে দূরবীনের কাঁচ পরিষ্কার করে আবার সামনে তাকালো। প্রায় সঙ্গে সঙ্গে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, ভয়ে দু চোখ বিস্ফোরিত। ক্যাপ্টেন, ক্যাপ্টেন! আবার কি হলো? বাঁচতে চাইলে এখনই জাহাজের গোলে ঘুরিয়ে দিন, আতঙ্কিত কণ্ঠে বলল সে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কেন? নকল বিস্ময়ের সাথে প্রশ্ন করল ক্লুবিন। আমার দেখা ভুল হয়নি, ওটা হ্যানোয়ে পাহাড়ের চূড়া। জোরে জোরে মাথা নাড়ল ক্যাপ্টেন। হতেই পারে না, আপনি আসলে ঘন কুয়াশা স্তূপ দেখেছেন। আতঙ্কে কাঁপতে লাগলো লোকটা, জড়ানো গলায় হড়বড় করে বলল, যিশুর কসম করে বলছি ক্যাপ্টেন, ওটা হ্যানোয়ের পাহাড়, এখনো সময় আছে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি জাহাজ ঘোরান, নইলে আমাদের সবাইকে আজ ধনে প্রাণে মরতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি দেখছি, এত ভয় পাওয়ার কিছু নেই। কথা শেষ করে যেন লোকটাকে আশ্বস্ত করার জন্যই হাল একদিকে সামান্য ঘুরিয়ে দিল ক্লুবিন। এরপর পরেই কিছু একটার সাথে ভয়াবহ সংঘর্ষ ঘটল দুরান্দের। বু থেকে স্টান পর্যন্ত থর থর করে কেঁপে উঠল। সামনের দিক থেকে উঠা কাঠ ভাঙ্গাচূড়ার বিকট কর্কর মর্মর শব্দের সাথে তাল মিলিয়ে ঝাঁকির পর ঝাঁকি আর হুচট খেতে খেতে অনেক কষ্টে একটু একটু করে খানিকটা এগোলো ওটা। তারপর গতি পুরোপুরি হারিয়ে একেবারে থেমেই পড়ল শেষ পর্যন্ত। ওদিকে ডেকে দাঁড়িয়ে থাকা সবাই প্রথম ধাক্কার চোটে ছিটকে চলে গেল এদিক সেদিক। অনেকক্ষণ পর জাহাজ মোটামুটি স্থির হল, সাথে সাথে হাঁচড়ে পাঁচড়ে উঠে দাঁড়ালো সেই যাত্রীটি। দূরবীন ডেকে ছড়ে ফেলে দিয়ে দুহাত আকাশের দিকে তুলে গলা ধরে ফাটিয়ে চিৎকার করতে লাগলো, হায় হায়, আমি ঠিকই বলেছিলাম আমি, জাহাজ হ্যানোয়ে ডুবো পাহাড়ের ধাক্কা খেয়েছে, শেষ হয়ে গেলাম আমরা, হায় হায়, এখন কি হবে আমাদের? তার দেখা দেখি অন্যরাও চেঁচামেচি শুরু করে দিয়েছিল, কিন্তু ধমক মেরে সবাইকে থামিয়ে দিল ক্লুবিন। চুপ করুন, সবাই চুপ করুন, এত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি, কেউ শেষ হয়েও যায়নি এখনো। ডেকে কারো ছুটে আসার ভারী ধূপধাপ পায়ের শব্দ উঠতে ঘুরে তাকালো সবাই। দেখা গেল প্রায় নগ্ন এক নিগ্র নাবিক ইঞ্জিন রুম থেকে বেরিয়ে দৌড়ে আসছে। এমনিতে মানুষটা কালো, সেই সঙ্গে ইঞ্জিন রুমের কালিঝুলি মেখে কিম্বুত চেহারা হয়েছে। লোকটা দুরান্দের ইঞ্জিনম্যান। ক্লুবিনের সামনে এসে বেদম হাঁপাতে লাগলো সে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, সর্বনাশ হয়ে গেছে ক্যাপ্টেন। কি হয়েছে? ধমক মেরে উঠল ক্লুবিন। জাহাজের তলা ফেটে গেছে ক্যাপ্টেন, অনেকখানি। ইঞ্জিন রুমে স্রোতের মতো পানি ঢুকছে, আগুন নিভে যাবে যে কোনো মুহূর্তে। কারো বুঝতে বাকি রইল না দুরান্দের ভাগ্যে কি ঘটেছে। ডুবু পাহাড়ের চূড়ায় বেকায়দায় ধাক্কা খেয়ে তলা ফেটে গেছে ওটার, সেই ফাটল দিয়ে হুড়মুড় করে পানি ঢুকছে ভেতরে। এদিকে চারদিক আধার করে রাতও ঘনিয়ে আসতে শুরু করেছে। তারপর ঘন কুয়াশা, কোনো দিকে নজর চলে না। এই অবস্থায় কপালে কি আছে কাউকে তা বলে দেওয়ার দরকার পড়ে না। মাঝ সাগরে ডুবন্ত জাহাজের ডেকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আতঙ্কে কাঠ হয়ে গেল সবাই। বোধ বুদ্ধি পুরোপুরি হারিয়ে ফেলেছে। ওদিকে জাহাজ ধাক্কা খেতে খেতে টাংরোলের নেশা কেটে গেছে। পরিস্থিতি বুঝে নিতে বেশি দেরি হলো না তার। সামলে নিয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো সে ফেলফেল করে, তারপর পায়ে পায়ে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে গেল। একটু পর উদ্বিগ্ন চেহারায় ফিরে এসে মিনমিনে গলায় বলল, খোলের ভেতরে খুব বেগে পানি ঢুকছে ক্যাপ্টেন,
মনে হয় 10 মিনিটের মধ্যে ডেকে উঠে আসবে। এ কথা শুনে নাবিক যাত্রী প্রত্যেকে ভয়ে বেদিশা হয়ে উঠল। পাগলের মতো অর্থহীন ছুটোছুটি শুরু করে দিল দুরান্দের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত। যখন হুঁশ ফিরছে, বুঝতে পারছে এভাবে পালিয়ে বাঁচা যাবে না, তখন কিছুক্ষণের জন্য থেমে এদিক ওদিক তাকায়। তারপর আবার সেই চিৎকার চেঁচামেচি, দৌড়ঝাঁপ। অবস্থা বেগতিক বুঝে লোকগুলোকে আশ্বস্ত করার জন্য এক জায়গায় জোর করল ক্লুবিন। সবাই এসে তাকে ঘিরে দাঁড়াতে নিগ্রো লোকটাকে জিজ্ঞেস করল সে, ইঞ্জিন আর কতক্ষণ চালু রাখা যাবে? বড় জোর 5-6 মিনিট ক্যাপ্টেন, জবাব দিল লোকটা। তার বেশি না। গ্যারান্সির সেই যাত্রীর দিকে ফিরল ক্লুবিন, লজ্জিত ভঙ্গিতে বলল, আমি তো হালদার অবস্থায় ছিলাম, ঠিকমতো দেখতে পাইনি। আপনি পাহাড়টা দেখেছিলেন না? হ্যাঁ ক্যাপ্টেন, মাথা ঝাঁকালো লোকটা। একদম স্পষ্ট দেখেছি, সেজন্যই তো আপনাকে তখন বারবার সতর্ক করেছিলাম, কিন্তু আপনি আমার কথায় কান দেননি। আমার কথা যদি শুনতেন। এ অভিযোগের কোনো উত্তর দিল না ক্লুবিন। একটু সময় ভাবল, তারপর মৃদু গলায় বলল, এখান থেকে উপকূল কত দূর হবে মনে হয়? মাইল খানেকের মতো। দুরান্দের খোলের ভিতরে ছিল এক পাল গরু ছাগল। হঠাৎ করে সেগুলো ভীত সন্ত্রস্ত গলায় চেঁচামেচি শুরু করে দিতে উপরে ব্যস্ত হয়ে উঠল সবাই। নিশ্চয় পানি ঢুকে পড়েছে ওগুলোর প্রকাষ্টে। তাকে ঘিরে থাকা আতঙ্কিত মুখগুলোর দিকে অনিশ্চিত দৃষ্টিতে তাকালো ক্লুবিন। কিছু সময় ভাবল কি যেন, তারপর চড়া গলায় নির্দেশ দিল, তাড়াতাড়ি পানিতে নামাও লাইফবোট, আর দেরি করা যায় না। নির্দেশ পাওয়া মাত্র ব্যস্ত হয়ে উঠল প্রতিটি নাবিক যাত্রী। হুড়ু হুড়ু করে বোটটা নামাতে হলো পানিতে। ঠিক তখনই থেমে গেল ইঞ্জিনের শব্দ। আগুন নেভে গেছে, অর্থাৎ আর বেশি দেরি নেই জাহাজ ডুবতে। দ্বিতীয়বার নির্দেশের অপেক্ষায় না থেকে তাড়াতাড়ি লাইফবোট নেমে গেল দুরান্দের সাধারণ 2 যাত্রী। তারপর নামল নাবিকেরা। এর মধ্যে নিজেদের কেবিন থেকে জাহাজের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ও কম্পাস সহ অন্যান্য দামি যন্ত্রপাতি একটা থলিতে বেঁধে নিয়ে এসেছে ক্লুবিন। থলেটা নিগ্রো মেশিনম্যানের হাতে তুলে দিল সে। এটা নিয়ে যাও সাথে করে, লেতিয়ারিরে দিও। যাও, তাড়াতাড়ি বোট ছেড়ে দাও। ক্যাপ্টেনের কথা শুনে ভীষণ অবাক হলো সবাই। একযোগে চেঁচামেচি শুরু করে দিল, কি বলছেন? আপনি আমাদের সাথে যাচ্ছেন না? মুখ খোলার আগে রেলিংয়ের উপর দিয়ে ঝুঁকে নিচে তাকালো ক্লুবিন। দেখল পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজের এদিকের খোল একেবারে চুরমার হয়ে গেছে। তবে এখনই ডুববে না দুরান্দ, ডুবে চূড়ায় আটকে আছে বলে সময় লাগবে। আবহাওয়ার যে অবস্থা, তাতে ঝড় উঠবে যে কোনো সময়, আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে সাগর। পাহাড় সমান এক একটা ঢেউ উঠতে শুরু করবে। তখন কি ঘটবে জানা কথা। ঢেউয়ের আঘাতে অনবরত পাহাড়ে আছাড় খেতে খেতে গোটা জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। না, শান্ত কণ্ঠে বলল সে, আপনারা চলে যান। সে কি, কেন? কেউ একজন বলল, আমি কোথাও যাচ্ছি না, জাহাজেই থাকছি। সবাই ভাবল বোটে এতজন মানুষ ধরবে না বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন। তাই একযোগে চেঁচামেচি শুরু করে দিল তারা। সমস্বরে বলতে লাগলো, না না ক্যাপ্টেন, তা কেন করতে যাবেন আপনি? চলে আসুন, বোটে আরেকজনের জায়গা ঠিকই হয়ে যাবে। তাংরুল বলল, আপনার কি দোষ ক্যাপ্টেন? আপনি জাহাজ থেকে কেন আত্মাহুতি দিতে চাইছেন? দোষ যদি হয়ে থাকে, হয়েছে আমার, সেই জন্য শাস্তি তো আমারই হওয়া উচিত। আমাকে যা খুশি শাস্তি দিন, তবু আপনি চলে যান। না, তা হয় না তাংরুল, ক্লুবিন দৃঢ় কণ্ঠে বলল। এই অবস্থায় ক্যাপ্টেন হয়ে আমি নিজের জাহাজ ছেড়ে যাই কি করে? জাহাজের ভাগ্যে যা ঘটে, ক্যাপ্টেনের ভাগ্যেও তাই ঘটা উচিত। তাছাড়া দুরান্দের ক্যাপ্টেন তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি, এমন কথা বলার সুযোগ আমি কাউকে দেব না। তোমরা চলে যাও। তাংরুলের দিকে তাকালো সে, সহজ স্বাভাবিক কণ্ঠে বলল, যাও তাংরুল, মনে কোনো দুঃখ রেখো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।
একটু থেমে গলা চড়িয়ে বলল, আমি আদেশ করছি, নৌকা ছেড়ে দাও, তীরের দিকে যাত্রা করো এখনই। বিদায় বন্ধুরা, বিদায়। ক্যাপ্টেনের নামে ঘন ঘন জয়ধ্বনি করতে লাগলো আরোহীরা। ক্যাপ্টেন ক্লোবিন দীর্ঘজীবী হন। অন্ধকার ইংলিশ চ্যানেলের বুক কেঁপে উঠল তাদের চিৎকারে। বড় বড় ঢেউয়ের মাথায় দোল খেতে খেতে জাহাজের গা থেকে সরে গেল ডাইভ বোট। ঘুরে উপকূল লক্ষ্য করে এগিয়ে যেতে লাগল ধীর গতিতে। দেখতে দেখতে মিলিয়ে গেল ওটা কুয়াশা আর অন্ধকারের মধ্যে। দুরান্দের ডেকে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে ক্লোবিন। সাগরের গভীর থেকে ফুলে পেঁপে মাথাচড়া দিয়ে উঠা ঢেউয়ের ভয়াবহ রূপ দেখছে অন্যমনস্ক দৃষ্টিতে। মনে হচ্ছে চারদিকে একটু পরপর হাজারটা কামান একযুগে হুঙ্কার ছাড়ছে যেন। ভয়াবহ ক্রুদ্ধ গর্জনের সাথে অসীম দিগন্তের প্রাণে ছুটে চলেছে সাগর। হঠাৎ করে আরো ঘন হয়ে উঠল কুয়াশা। ক্লোবিনের চোখের সামনে কে যেন আচমকা একটা পুরো পর্দা ঝুলিয়ে দিল। কিচ্ছু দেখতে পাচ্ছে না। পেলে কলজের পানি শুকিয়ে জমাট বেঁধে যেত তার। পাহাড় শনাক্তকারী যাত্রীর মতো আরো দৃঢ় বিশ্বাস ছিল দুরান্দ সত্যি সত্যি হ্যানোয়ের কোনো ডুবো পাহাড়ি ধাক্কা খেয়েছে। হ্যানোয়ের সাথে খুব ভালো পরিচয় ছিল ক্লোবিনের। ওই পাহাড় থেকে উপকূলের দূরত্ব মাত্র 1 মাইল। জানে সে এইটুকু পথ সাঁতরে পাড়ি দেয়া তার জন্য কোনো ব্যাপারই নয়। সবসময় কোমরে একটা চওড়া চামড়ার বেল্ট পরে থাকত ক্লোবিন। শার্টের নিচে ডেকে রাখত। সেটার বাকলে তার নাম খোদাই করা আছে। টাকা পয়সা রাখার কয়েকটা বিশেষ খুঁপো আছে তাতে। নিজের যাবতীয় সঞ্চয় সবকিছু তার একটার মধ্যে রাখা আছে। রাতাগের কাছ থেকে কেড়ে নেওয়া ৭৫,০০০ ফ্রাঁ সহ তার লোহার মানিব্যাগটাও আছে ওটার অন্য আরেক খোপে। সেন্ট ম্যালোর নির্জন সৈকতে যেদিন জুয়েলা রাতাককে সলা পরামর্শ করতে দেখল ক্লোবিন, সেদিনের সেই মুহূর্তেই আজকের এই অদ্ভুত জাহাজ ডুবি নাটকের পরিকল্পনা তার মনের মধ্যে গেড়ে বসে। মনে মনে প্রস্তুতি নিতে শুরু করে দেয় সে। শেষ পর্যন্ত সফলও হয়েছে। একটা নয়, এক ঢিলে 4টা পাখি মেরেছে ক্লোবিন। 1, কায়দা করে একদম উপযুক্ত জায়গায় জাহাজ ডুবি ঘটিয়েছে। 2, আত্মাহুতি দিয়ে নিজের ক্যাপ্টেনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। 3, সবার অলক্ষ্যে দুরান্দ থেকে কেটে পড়া এখন কিছু সময়ের ব্যাপার মাত্র। এবং 4, রাতাকের কাছ থেকে কেড়ে নেওয়া ৭৫,০০০ ফ্রার সদ্গতি, সেটাও হতে কোনো আর বাধা নেই এখন। কিছুক্ষণ পর জোয়ার হলো সাগরে। পানির সাথে বাতাসের তেজও ক্রমান্বয়ে বাড়ছে। দেখতে দেখতে প্রচণ্ড ঝড়ও শুরু হয়ে গেল। বাতাস আর পানির চাপে ঘন ঘন আড়মোড়া ভাঙতে শুরু করল দুরান্দ। সেই সাথে গঙ্গাচ্ছে অনবরত। কিছু সময় এভাবেই চলল। তারপর আগের অবস্থান ছেড়ে একটু একটু করে সরে এলো ওটা। খানিকটা দূরের অন্য 2 পাহাড় চূড়ার মধ্যে নতুন করে আটকালো। বেশ ভালোভাবে আটকেছে এবার। তাই দেখে খুশি হলো ক্লোবিন। এখন আর সহজে ডুবছে না জাহাজ। কাজেই আরও তাড়াহুড়া করার কিছু নেই। নৌকাটা আরও দূরে সরে যাক। তারপর ধীরে সুস্থে আর যাবেই বা কত দূর ওটা, ভাবল ক্লোবিন। যে ভীষণ ঝড় শুরু হয়েছে তাতে ওইটুকু নৌকা ডুবে যেতে বেশি সময় লাগবে না। তাই যাক। তারপর নিশ্চিন্তে যাত্রা করতে পারবে তাহলে ক্লোবিন। এই সামান্য পথ পাড়ি দিতে কতক্ষণই বা লাগবে তার? বড়জোর 1 ঘন্টা। ঠিক করা আছে প্রথমে সাঁতরে তীরে গিয়ে প্লাইমো গ্রামে উঠবে সে। সেই পুরো বাড়িতে আশ্রয় নেবে। তাতে কোনো সমস্যা হবে না। কারণ একে ঝোড়ো আবহাওয়া, তারপর সেখানে পৌঁছতে পৌঁছতে রাত গভীর হয়ে যাবে। অন্ধকারে কারো চোখে পড়ে যাওয়ার ভয় থাকবে না। প্লাইমোয় পৌঁছে শুকনো কাপড় চোপড় পরে কিছু খেয়ে নেবে সে। তারপর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসবে। তবে প্রয়োজনের বেশি 1 মুহূর্তও প্লাইমোতে থাকার ইচ্ছে নেই ক্লোবিনের। কারণ ওই পুরো বাড়িটা হলো চোরাচালানিদের আড্ডাখানা। তাদের মধ্যে পরিচিত কেউ ওখানে থাকলে সমস্যা। ক্লোবিনকে চিনে ফেলতে পারে। তাহলে তার এত যত্নের প্ল্যান মাঠে মারা যাবার আশঙ্কা আছে। বরবাদ হয়ে যেতে পারে সব। কিন্তু ক্লোবিন তা কিছুতেই হতে দিতে পারে না। কয়েকদিনের মধ্যে একদল স্প্যানিশ নাবিক জাহাজে করে চোরাই মালপত্র নিয়ে প্লাইমোয় আসবে বলে খবর পেয়েছে সে। এদিকে কাজ সেরে
দক্ষিণ আমেরিকায় যাওয়ার কথা তাদের। টাকা পেলে তাকেও নিশ্চয় নিয়ে যাবে। একবার যেতে পারলেই হয়, তারপর আর কে পায় তাকে? নতুন একটা নাম, নতুন একটা পরিচয় নিয়ে নতুন কোনো দেশে আবার জীবন শুরু করবে ক্লোবিন। টাকা তো আছে সাথেই, আর চিন্তা কি? ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর হয়ে উঠল সে। মনটা আনন্দে নাচছে তার থেকে থেকে। ভাগ্যের চাকা এমন অপ্রত্যাশিতভাবে ঘুরে যাবে কদিন আগেও কি কল্পনা করতে পেরেছিল ক্লোবিন? স্বপ্নের ঘোর ভাঙতে সচকিত হল সে। অনেকক্ষণ হয়ে গেছে। নৌকাটা নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে এর মধ্যে, অথবা কে জানে ডুবেই গেছে হয়তো। এদিকে আধারও হয়ে এসেছে, আর দেরি করা যায় না। সাগরের যে অবস্থা, তীরে পৌঁছতে পৌঁছাতে রাত অনেক হয়ে যাবে হয়তো। কোমরের বেলটা আরেকটু কষে বেঁধে নিয়ে পানিতে নামার জন্য প্রস্তুত হলো ক্লোবিন। তখনই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তাকে। হঠাৎ করে সামনের কুয়াশার পর্দার মাঝে বড় একটা ফাঁকা সৃষ্টি হল। চারদিকে অনেক দূর পর্যন্ত স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে সামনে তাকালো ক্লোবিন। পরক্ষণে চোখের সামনে অবিশ্বাস্য দৃশ্যটা দেখে ভীষণ এক ঝাঁকি খেল। এ কি? এ কোথায় এসে পড়েছে সে? কোথায় হ্যানোয়ে পাহাড়? এ তো ডুভার পাহাড়। তাই তো, ওই তো সামনে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে নাবিককুলের ত্রাস, ভয়ঙ্কর বিপজ্জনক সেই স্কেলিটন। এত কঠিন এক বিষয় হজম করতে অনেক সময় লেগে গেল ক্লোবিনের। বারবার আপাদমস্তক শিউরে উঠতে লাগলো। ভয়ে আতঙ্কে মুখ শুকিয়ে গেছে তার। সর্বনাশ! এমন কাণ্ড কি করে ঘটল? কি হবে এখন? হ্যানোয়েতেই দুরান্দকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ক্লোবিন, কিন্তু বেলা 2টোর পর থেকে চারদিকে কুয়াশা এমনভাবে ঢাকা পড়ে গেল যে জাহাজ কোন দিকে যাচ্ছে ঠিকমতো বুঝে উঠতে পারেনি। তাই বলে যে এমন একটা সর্বনাশ কাণ্ড ঘটে যাবে, কে ভেবেছিল? তার মতো অভিজ্ঞ এক ক্যাপ্টেন থাকতে জাহাজ সঠিক কোর্স ছেড়ে জাহাজ এত দূর সরে আসবে, হে কেমন কথা! এমনটা তো হওয়ার কথা নয়। তারপরও যাত্রীটি যখন বারবার জোর দিয়ে বলতে লাগলো হ্যানোয়ে পাহাড়ে দেখেছে সে, তখন মুখে যাই বলুক, মনে মনে ঠিকই বিশ্বাস করেছিল ক্লোবিন। কারণ হিসেবে তাই হওয়ার তো কথা ছিল। তাছাড়া ওই লোকের কথা সে এতটাই বিশ্বাস করেছিল যে সত্যতা ভালোমতো যাচাই করারও প্রয়োজন মনে করেনি। হিসেবে যে ভুল হতে পারে সে চিন্তায় মাথায় আসেনি। হায় হায়, এখন কি হবে? ভুল শুধরাবার আর কোনো উপায়ও তো নেই। বোকার মতো বারবার বড় ডুবার আর ছোট ডুবারের দিকে তাকাতে লাগলো সে। ভয়ে কাঁপছে ঠক ঠক করে, হাত পা অসাড় হয়ে গেছে। কোথায় গ্যারান্সির উপকূল থেকে 1 মাইল দূরের হ্যানোয়ে, আর কোথায় 20 মাইল দূরের বড় ডোভার আর ছোট ডোভার। এরকম মারাত্মক এক ভুল কেমন করে ঘটল তার মতো অভিজ্ঞ ক্যাপ্টেনকে দিয়ে? এভাবেই শেষ হয়ে যাবে তার এত যত্নে গড়া স্বপ্ন সৌধ। তাহলে কি নিষ্ঠুর নিয়তি তার ভাগ্যে তীর থেকে বহুদূরের এই সর্বনাশা পাহাড়ে খিদে আর তেষ্টায় ধুকে ধুকে মরার কথাই লিখে রেখেছিল? ভাগ্যের একই নির্মম পরিহাস। দুরান্তের লাইফবোটটা থাকলে না হয় একটা আশা ছিল, এখন তো তাও নেই। অন্যদেরকে প্রায় জোর করে ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন ক্লোবিন। 1 মাইল দূরে তীর, সেই আশায় বোট বেয়ে চলেছে লোকগুলো। খাবার পানি কিছুই নেই সঙ্গে। একসময় আসল ব্যাপার যখন ধরতে পারবে লোকগুলো, তখন কি হবে কে জানে? নিশ্চয় চরম হতাশায় ভেঙে পড়বে মানুষগুলো। খিদে, তেষ্টা, ঝড় আর অসহনীয় শীত, এতগুলো দুর্লভ বাধা জয় করে 20 মাইল উন্মুক্ত সাগর এই ক্ষুদে বোটে পাড়ি দেয়া কোনোদিনও তাদের পক্ষে সম্ভব হবে না, সে ব্যাপারে ক্লোবিন প্রায় নিশ্চিত। আর যদি ওরা গ্যারান্সিতে পৌঁছাতে নাই পারে, তাহলে দুরান্দের ক্যাপ্টেন এখানে আটকা পড়ার খবরও বাইরে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারবে না, অর্থাৎ কেউ আসবে না তার খোঁজে। তাহলে কি উপায় হবে ক্লোবিনের? বাইরের সাহায্য ছাড়া কিভাবে লোকালয়ে ফিরবে সে? এখানকার চরম বিরূপ আবহাওয়ায় একজন মানুষের পক্ষে কতদিন টিকে থাকা সম্ভব? এদিক ওদিক তাকালো সে আশা নিয়ে। যত দূর দেখা যায় অসীম পানি, আর পানি ছাড়া কিছুই নেই কোথাও। এখানে কোনো রকম সাহায্যের আশা করা বৃথা বুঝতে পেরে
ধপ করে দুরান্দের দুদুল্যমান ডেকের উপর বসে পড়ল সে। একটু পর বাতাসের ব্যাগ আরও কিছুটা বাড়তে কুয়াশার পর্দা পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গেল। একেবারে দিগন্ত রেখা পর্যন্ত স্পষ্ট দেখতে পেল ক্লুবিন। সাথে সাথে ধর্মর করে উঠে দাঁড়ালো নতুন এক সম্ভাবনার কথা। সাগরে কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে সব জাহাজই নোঙ্গর ফেলে অপেক্ষা করে। কুয়াশা কেটে গেলে আবার যাত্রা করে। কপাল ভালো থাকলে সেরকম একটা জুটে যেতেও পারে ভেবে রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো ক্লুবিন। সামনে তাকিয়ে থাকল। যা ভেবেছিল ঠিক তাই ঘটল। বেশ কিছুক্ষণ পর অনেক দূরে দিগন্ত রেখার কাছে একটা জাহাজের মাস্তুল চোখে পড়তে আনন্দে মন নেচে উঠল তার। পূব থেকে পশ্চিমে, অর্থাৎ এদিকে আসছে সেটা। আধ ঘন্টার মধ্যে ডোবারের কাছে দিয়ে যাবে। আনন্দে হেসে উঠল ক্লুবিন। মনে মনে বলল, এবারের মতো বোধ হয় বেঁচে গেলাম। পর মুহূর্তে ব্যস্ত হয়ে উঠল সে কিভাবে জাহাজটার ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করা যায় তাই নিয়ে মাথা ঘামাতে শুরু করল। দুই ডোভারের মাঝে আটকা পড়া আধা দুবন্ত দুরান্দ এমনিতে ওটা কারো চোখে পড়বে না, সে ব্যাপারে ক্লুবিনের কোনো সন্দেহ নেই। কাজে যাতে পরে সেজন্য কিছু একটা করতে হবে। কি করা যায় নিজেকে প্রশ্ন করল। এদিক ওদিক তাকিয়ে শেষ পর্যন্ত বড় ডোভারের চূড়াটাকেই সমস্যার একমাত্র সমাধান মনে হলো তার। কোনো মতে যদি ওখানে একবার উঠতে পারে তাহলে বিপদ কেটে যাবে। কাপড় উড়িয়ে দূরাগত জাহাজটার কারো না কারো দৃষ্টি নিশ্চয় আকর্ষণ করতে পারবে সে। চূড়াটার দিকে তাকিয়ে দুরান্দের সাথে ওটা দূরত্ব আন্দাজ করে নিল সে। মনে হলো 200 হাতের বেশি হবে না। সাগর যদিও ভীষণ অশান্ত, কিন্তু ক্লুবিন ওসব পরোয়া করে না। যত ঢেউ আর স্রোতি থাকুক না কেন সে ঠিক এই জায়গা মতো পৌঁছে যেতে পারবে। পানির উপরে সাঁতার কাটতে সমস্যা হলে ডুব সাঁতার দিয়ে এগোবে। চিন্তা কি, ডুব সাঁতারেও ক্লুবিনের কোনো জুড়ি নেই। মোট কথা এই সামান্য পথ পাড়ি দেয়া কোনো ব্যাপারই নয় তার জন্যে। সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। আর দেরি করা যায় না, এখনই পানিতে নামতে হবে, নইলে জায়গা মতো পৌঁছতে দেরি হয়ে যেতে পারে। কাপড় চোপড় পরা অবস্থায় সাঁতার কাটতে অসুবিধা হবে বলে পরনে যা ছিল সব খুলে ফেলল সে। ওসবের চিন্তা এখন না করলেও চলবে। একবার ওই জাহাজটায় উঠতে পারলে জামা কাপড়ের অভাব হবে না। কোমরের বেলটা আরও একটু কষে বেঁধে নিয়ে বড় ডোবারের দিকে তাকালো ক্লুবিন। শেষবারের মতো আরেকবার ভালো করে ওটার দূরত্ব আর দিক নির্ণয় করে নিয়ে মাথা নিচু করে ডাইভ দিল। অনেক উঁচু থেকে একদম খাড়া ডাইভ দিয়ে পানিতে পড়ায় সা করে বেশ খানিকক্ষণ গভীরে চলে গেল সে। ইচ্ছে আছে ওই এক ডুবেই বড় ডোভারের গোড়ায় গিয়ে পৌঁছবে, তারপর পাথরের খাজে খাজে পা রেখে উঠে যাবে চূড়ায়। এবারের হিসেবে কোনো ভুল ছিল না। এক ডুব সাঁতারে ঠিক জায়গা মতোই এসে পড়ল সে। পানির উপরে মাথা তুলতে গুহার মতো বড় বড় কয়েকটা গর্ত দেখতে পেল। পরিচিত গর্ত, ভাটা সময় জেগে থাকে। এই পথে আসা যাওয়ার সময় দূর থেকে বহুবার দেখেছে। পানি থেকে উঠে পড়তে যাচ্ছিল ক্লুবিন। এমন সময় কাছের এক গুহা থেকে নরম গুতুর মতো দীর্ঘ একটা হাত আচমকা বেরিয়ে এসেই তার কোমর পেঁচিয়ে ধরল। ভীষণ ঠান্ডা একটা হাত। পর মুহূর্তে হ্যাচকা টান পড়ল কোমরে। চোখের পলকে তাকে গুহার ভেতরে টেনে নিয়ে গেল ওটা। ঠিকমতো কিছু বুঝে ওঠার বা আত্মরক্ষার জন্য কিছু করার বিন্দুমাত্র সুযোগও পেল না যুবক। শেষ মুহূর্তে কেবল একটা চিৎকার করতে পেরেছিল কোনো মতে, কিন্তু দুর্ভাগ্য ক্লুবিনের কারো কানে গেল না তার আতঙ্কিত মরণ চিৎকার। রেভারেন্ড কড্রেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে বন্দরে ফিরে এলো গিলিয়াত। লোকটা নিজের পথে চলে যেতে সেও বাড়ির দিকে পা বাড়াতে যাচ্ছিল। এমন সময় দুঃসংবাদটা শুনতে পেল, লেতিয়াতের সাধের দুরান্দ সাগরে ডুবে গেছে। একটু আগেই খবরটা পাওয়া গেছে ঝড়ে বিধ্বস্ত দুরান্দ থেকে কোনো মতে প্রাণ নিয়ে ফিরে আসা নাবিক যাত্রীদের মুখ থেকে। মনটা খারাপ হয়ে গেল গিলিয়াতের। ঘটনা সম্পর্কে ভালো করে খোঁজখবর নেওয়ার জন্য লেতিয়ারির বাড়ির দিকে গেল। দূর থেকেই সেখানে অনেক মানুষের জটলা দেখতে পেল ও। রীতিমতো ভিড় জমে গেছে বাড়িটার সামনের ভেতরে। খবর শুনে বন্দরের চেনা অচেনা অনেকেই এসেছে বৃদ্ধকে সহানুভূতি জানাতে, বিস্তারিত জানতে।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া জাহাজটির নাবিক যাত্রীরাও আছে তার মধ্যে। তাংরুল ছাড়া অবশ্য পায়ে পায়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য এগুলো গিলিয়াত। ভিড় ঠেলে ঢুকে পড়ল সামনের ঘরে। প্রচুর মানুষ সেখানে, পা রাখার জায়গা নেই। প্রথমেই দেরুশেতের উপর চোখ পড়ল ওর। ঘরের এক মাথায় চেয়ারে বসে আছে ও, পাথরের মূর্তির মতো, দুগাল বেয়ে দরদর করে পানি ঝরছে। লেতিয়ারি রয়েছে ওর এক পাশে, দেয়ালে হেলান দিয়ে সামনের জটলার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে সে। হেড ভ্রু পর্যন্ত নামানো, তলা দিয়ে দীর্ঘ কাঁচা পাকা কিছু চুল বেরিয়ে আছে। বাতাসে মৃদু মৃদু ঝুলছে। তার হাত দুটো নির্জীবের মতো ঝুলছে দেহের দুপাশে। দাঁড়াবার মধ্যে শিথিল, গা ছাড়া একটা ভাব। দেখে মনে হয় বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে মানুষটার। তা পাওয়ারই কথা, দুরান্ত নেই। দুরান্তে ফিরে আসার প্রতীক্ষায় আর কখনো সতৃষ্ণ নয়নে সাগরের দিকে তাকিয়ে দিন গুনতে হবে না। এত বড় রূঢ় একটা বাস্তব কি করে মেনে নেওয়া সম্ভব লেতিয়ারির পক্ষে? জীবনের বাকি দিনগুলো তাহলে কি করে কাটাবে সে? এই বয়সে তার পক্ষে নতুন করে আর কিছু করা সম্ভব? রাতাকের বিশ্বাসঘাতকতার পর শেষ সম্বল যা ছিল তাই দিয়ে দুরান্ত গড়েছিল লেতিয়ারি। ওটাই ছিল তার জীবনের ধারণের একমাত্র অবলম্বন। দুরান্ত না থাকার অর্থ হল লেতিয়ারির আয় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এখন স্রেফ পথে বসতে হবে তাকে। এই ধরনের হাজারো চিন্তা হতবাক স্থবির করে তুলেছে লেতিয়ারিকে। স্তব্ধ হয়ে নাবিক ও যাত্রীদের মুখে নিজের প্রিয় দুরান্তের ধ্বংসের বর্ণনা শুনছে সে। সেটা মোটামুটি এরকম: আগের দিন দুপুরের পর ঘন কুয়াশার দিকে ভুল করে ডুবার পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে গেছে দুরান্ত। প্রচণ্ড ধাক্কায় দুরান্তের খোলের একদিকে একেবারে চুরমার হয়ে গেছে। প্রথমে অবশ্য ওটাকে হ্যানয়ে ভেবেছিল সবাই, কারণ কুয়াশা এত ঘন ছিল যে কেউ ঠিকমতো চিনে উঠতে পারেনি জায়গাটা। তাছাড়া ওটা যে ডুবার হতে পারে সে কথা কেউ ভাবেইনি। ভাবার কোনো কারণও ছিল না, কেননা সেন্ট মেলো স্যামসন রোড থেকে ডুবার অনেক দূরে। কোর্স ছেড়ে অত দূর সরে যাওয়ার প্রশ্নই আসে না দুরান্তের। এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী নাবিক তাংরুল। ব্যাটা হদ্দ মাতাল অবস্থায় জাহাজ চালাচ্ছিল। দুর্ঘটনার ব্যাপারে ক্যাপ্টেনের কোনো দোষ ছিল না। সে বরং যথার্থ ক্যাপ্টেনের দায়িত্বই পালন করে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। জাহাজ বাঁচানোর কোনো উপায় না দেখে নাবিক যাত্রীদের সময় থাকতে লাইফবোট নিয়ে চলে আসতে বাধ্য করেছে সে। ঝড়ের মধ্যে সাগরে চলার উপযুক্ত লাইফবোট একটাই ছিল দুরান্তে। উপায় না দেখে সেটাই করে চলে আসে তারা। বারবার অনুরোধ করার পরও ক্যাপ্টেন আসেনি তাদের সঙ্গে। প্রতিজ্ঞা করেছে সে জাহাজেই থাকবে। জাহাজ ছেড়ে আসার একটু পরেই প্রবল ঝড়ে পড়ে লাইফবোট। বিশাল এক একটা ঢেউয়ের মধ্যে পড়ে খাবি খেতে খেতে প্রায় ডুবে যাচ্ছিল। জীবনের আশা ছেড়ে দিয়েছিল সবাই। এমন সময় কাশ্মীর নামে একটা জাহাজ এসে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় লোকগুলো। জাহাজটা তাদেরকে সেন্ট পিটার বন্দরে পৌঁছে দিয়েছে। তাংরুলকে গ্রেফতার করা হয়েছে সেখানে। লেতিয়ারির সামনে এক টেবিলে ক্লুবিন পাঠিয়ে দেয়া দুরান্তের কম্পাস, জরুরি কাগজপত্র রয়েছে। মৃত্যুকে বরণ করে নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত লোকটা যে তার উপর অর্পণ করা দায়িত্ব একান্ত আন্তরিকতার সাথে পালন করে গেছে, সেগুলো তার সাক্ষী। ক্লুবিন যে বিশ্বস্ত ও মহৎ হৃদয়ের মানুষ, সব শোনার পর সে ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ রইল না। তবে লোকটা যে মরেনি, এখনো বেঁচে আছে, সে ব্যাপারেও তাদের একমত হতে হলো। কেন? এবার আসছে সেই কাহিনী। ভিড়ের মধ্যে শিনটিন নামে এক জাহাজের ক্যাপ্টেনও ছিল। তার জানা আছে দুরান্তের সর্বশেষ পরিণতির খবর। লোকটা তার কাহিনী বলতে শুরু করলো। সেটা এরকম: দুরান্ত যখন দুর্ঘটনায় পড়ে, শিনটিন নিয়ে তখন ওই এলাকার কাছাকাছি ছিল সে। কুয়াশা পরিষ্কার হলে যাত্রা করবে বলে সাগরের মাঝে নোঙর ফেলে অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর ঝড়ের বেগ কিছুটা কমে আসতে কুয়াশাও হালকা হয়ে গেছে দেখে ফের যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল শিনটিন। এমনই সময় হঠাৎ দূর থেকে গরু বাছুরের ভয়ার্ত চেঁচামেচি শুনে চমকে উঠে ক্যাপ্টেন। যেদিক থেকে শব্দ আসছিল নোঙর তুলে সেদিকে এগিয়ে যায় তাড়াতাড়ি। কিছু দূর যেতে দূর থেকে ডুভার পাহাড়ের এক ডুবুচোড়ায় দুরান্তকে আটকে থাকতে দেখতে পায় সে। বেহাল অবস্থায় তখন সেটার। উদ্ধারের কোনো আশা নেই। ওটা যেখানে
জাহাজ নিয়ে তার বেশি কাছে যাওয়ারও উপায় ছিল না, তাই কিছুটা দূরে নিজের জাহাজ থামিয়ে ওটায় মানুষজন আছে কিনা বোঝার চেষ্টা করল ক্যাপ্টেন। নানা রকম শব্দ ও সংকেতের মাধ্যমে দুরান্দের আরোহীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়েছে সে অনেকক্ষণ ধরে। কোনো লাভ হয়নি, সাড়া দেয়নি কেউই। একসময় ক্যাপ্টেনের সন্দেহ হলো ওটাই বোধহয় মানুষজন নেই, গরু বাছুরি আছে কেবল। তবু ভালো মতো নিশ্চিত হওয়ার জন্যে সেখানে রাত কাটায় শিনটিন। পরদিন অর্থাৎ আজ ভোরবেলা আরেকবার দুরান্দের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হয় অনেকভাবে, কেউ সাড়া দেয়নি। নিশ্চিত হয়ে ফিরে আসায় আয়োজন করছে সে। এমন সময় আবার ঝড় ছাড়ল। সে কি ভীষণ ঝড়! বাতাসের প্রচণ্ড ধাক্কায় অল্প সময়ের মধ্যে ডুবু পাহাড় থেকে 2 ডুবারের মাঝখানে গিয়ে আটকে গেল দুরান্দ। এখন সেখানেই ঝুলন্ত অবস্থায় আছে জাহাজটা। খোল বরবাদ হয়ে গেলেও কাঠামোটা আরও কিছুদিন ভেসে থাকবে, খুব শীঘ্রই ডুবে যাওয়ার আশঙ্কা নেই। তবে নিত্য ঝড় আর পানির আঘাত সহ্য করে কতদিন ভেসে থাকতে পারবে সেটা বলা মুশকিল। কাহিনীর শেষ পর্যায়ে এত হতাশার মধ্যেও একটা আশার বাণী শোনাল লোকটা। তা হলো দুরান্দের কাঠামো অকেজো হয়ে গেলেও দামি ইঞ্জিনটার কোনো রকম ক্ষতি হয়নি, ঠিকই আছে ওটা। চেষ্টা করলে হয়তোবা ওটাকে উদ্ধার করা সম্ভবও হতে পারে। এই কথাটা যেন নতুন করে প্রাণের সঞ্চার করে তুলল লেতিয়ারির দেহে। নড়ে চড়ে বসল সে, ভাবতে লাগল শুধু ওই ইঞ্জিনটা নির্মাণের পেছনেই প্রায় 40,000 ফ্রাঁ খরচ হয়েছিল। এত টাকা দিয়ে ওইরকম আরেকটা ইঞ্জিন করানো তার পক্ষে আর সম্ভব নয়। তাছাড়া ফ্রান্সের যে ইঞ্জিনিয়ার ওটা তৈরি করেছিল সেও আর বেঁচে নেই। কাজে ওই চিন্তা বাদ দিতে হবে। এখন একটাই উপায় আছে, কোনো মতে ওটাকে উদ্ধার করে নিয়ে আসা। যদি সম্ভব হয় তাহলে দুরান্দ হারানোর ক্ষতি কিছুটা পূরণ হয়। কিন্তু কে করবে কাজটা? এমন অসম্ভব একটা কাজ করার মতো বুকের পাটা কারো আছে স্যামসনে? এত বড় দুঃসাহসী কে আছে যে ডুবারের মতো গজব পড়া জায়গায় গিয়ে তার এই উপকারটা করে দেবে? কে না জানে ডুবারের কত ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা। ইঞ্জিন উদ্ধার করা তো পরের কথা, আগে তো ডুবারের ধারে কাছে পৌঁছতে হবে। এ অঞ্চলে এমন নাবিক কে আছে যে সেখানকার বিপদ সম্পর্কে জানে না? একদিকে লেতিয়ারি এইসব ভাবছে, অন্যদিকে জিনিসটা উদ্ধারের নানান সম্ভাবনা নিয়ে আলোচনা করছে উপস্থিত সবাই। কিন্তু শুধু সময় গড়াচ্ছে, তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। কেউ সফল হওয়ার মতো কোনো পথ কেউ দেখাতে পারছে না। যে ওটা উদ্ধার করে আনতে পারবে তাকে প্রচুর নগদ টাকা পয়সা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করার পরও কেউ রাজি হচ্ছে না দেখে শিনটিনের ক্যাপ্টেন নিজেই একসময় সম্ভাবনাটা বাতিল করে দিল। না না, এই কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, বলল সে। ওটার আশা ছেড়ে দেয় ভালো। ওই অঞ্চলে আমি খুব ভালো করে চিনি, ওর ত্রিসীমানার কাছেই যেতে পারবে না কেউই। ইঞ্জিন উদ্ধার তো পরের কথা, নিশ্চিত মৃত্যুর ঝুঁকি আছে জেনেও কেউ এমন অসম্ভব দায়িত্ব নেবে আমার তা মনে হয় না। কাজেই ব্যাপারটা নিয়ে শুধু শুধু মাথা ঘামানোর কোনো অর্থই হয় না। ক্যাপ্টেনের কথা শেষ হতেই হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দেরুশেত। পতল চেরা চোখ দুটো শান্ত দৃষ্টি বুলিয়ে নিল জটলায় মুখগুলোর উপর। এমন কোনো দুঃসাহসী পুরুষ কে আছে? তেমনি শান্ত কণ্ঠে বলল ও, যে ডুভার থেকে দুরান্তের ইঞ্জিনটা উদ্ধার করে নিয়ে আসতে পারবে, তাহলে তাকে আমি বিয়ে করব। সমস্ত আলোচনা গুঞ্জন মুহূর্তে থেমে গেল। প্রত্যেকে অবাক হয়ে তাকিয়ে থাকলো মেয়েটির মুখের দিকে। কারো মুখে কথা নেই, পলক পড়ছে না। ভাষা হারিয়ে ফেলেছে যেন সবাই, নড়তে চড়তেও ভুলে গেছে। জটলার মধ্য থেকে দেরুশেতের মুখোমুখি এসে দাঁড়ালো একজন, সে গিলিয়াত। দেরুশেত, সত্যি বলছো তাকে বিয়ে করবে তুমি? দেরুশেত জবাব দেওয়ার আগেই বুড়ো লেতিয়ারি ওর সামনে এসে দাঁড়ালো। আশা নিরাশার অদ্ভুত এক দোলায় দুলছে মানুষটা। হ্যাঁ গিলিয়াত। প্রচণ্ড আবেগে গলা কেঁপে গেল তার। হ্যাঁ, আমি ঈশ্বরের শপথ করে বলছি, আমার দেরুশেত তাকেই বিয়ে করবে। আমার সবকিছুর মালিকও হবে সে। গিলিয়াত আর কিছু বলল না। সর্বক্ষণের সঙ্গে ছোট সেই নৌকাটা নিয়ে একদিন সত্যি সত্যি ভয়ঙ্কর ডুবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল গিলিয়াত একা। আবহাওয়া ভালো ছিল না সেদিন। সাগরের চেহারা ঝোড়ো, মারমুখো। দেখলে যে কোনো নাবিকের বুক কেঁপে উঠবে।
কিন্তু অত সব দেখার সময় নেই। এর মধ্যে নৌকা বেয়ে চলল এক মনে। মাথার মধ্যে কেবল একটাই চিন্তা, তাড়াতাড়ি পৌঁছাতে হবে ডোভারে। যে করেই হোক ইঞ্জিনটা উদ্ধার করে আনতে হবে, নইলে বেশি দিন ঝুলন্ত অবস্থায় থাকলে অনবরত ঢেউয়ের আঘাতে জাহাজের খোল গুরুগুরু হয়ে যাবে। সেক্ষেত্রে ইঞ্জিনটাও কেউ ভাসিয়ে নিয়ে যাবে ডোভারের ভীষণ স্রোত। ডোভারে পৌঁছা সোজা, কিন্তু সবচেয়ে বিপজ্জনক কোর্স ধরে চলল গিলিয়াত। সারা রাত ঝড়ের সাথে একটানা যুদ্ধ করতে করতে এগোলো। পূব আকাশের দিনের আলোয় আভাস দেখা মাত্র বাতাসের ব্যাগ কমতে শুরু করল। কমতে কমতে একসময় থেমেই গেল। রোদের সোনালে আলোয় হেসে উঠল ইংলিশ চ্যানেল। রাতভর বাতাসের টানা শোষ গান শুনে অভ্যস্ত হয়ে আসা যুবকের কানে হঠাৎ এই নীরবতা কেমন যেন লেগে উঠল। চারদিকে চোখ বোলালো ও। যতদূর দেখা যায় তীরের কোনো চিহ্ন পর্যন্ত চোখে পড়ল না, যেন অন্য কোনো পৃথিবী এটা। চার দিগন্ত পর্যন্ত কেবল নীল পানি আর সাদা ফেনার কিরিটি পরব আশ্বস্ত ঢেউ ছাড়া আর কিছু চোখে পড়ছে না। সারাদিন একটানা নৌকা বেয়ে চলল গিলিয়াত, তারপর সারা রাত। দুহাত অনবরত উঠছে আর নামছে, নামছে আর উঠছে, যন্ত্রচালিতের মতো। নিজের কাজে এত মগ্ন, এতটাই একাগ্র, দেখে মনে হয় জীবনে এই একটা ব্রত নিয়েই বুঝি পৃথিবীতে এসেছে গিলিয়াত। পরদিন দুপুরের দিকে ডোভারে পৌঁছালো ও। সাগর বেশ শান্ত তখন, চারদিকে নীরব নিস্তব্ধ। ভাটা চলছে, পানি সরে যাওয়ায় অনেকখানি জেগে উঠেছে ডোভার। গোড়ার দিকের গর্তগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে গিলিয়াত। জাহাজটা দুই ডোভারের মাঝখানের ফাঁকে আটকা আছে, তবে উপর হয়ে। এ অবস্থায় ইঞ্জিন উদ্ধার করা বেশ কঠিন হবে জেনেও আমল নিল না সে। কাজটা যে সহজ হবে না তা জেনে বুঝেই তো এসেছে, তাহলে আর এ নিয়ে মাথা ঘামানো কেন? তাছাড়া 2-4 দিন শেষ হওয়ার নয় এ কাজ, তাও জানে। তাই কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, রশি ইত্যাদির সাথে জামা কাপড়, বিস্কিট, পাউরুটি, বেসন দেয়া মাছ এবং বড় চামড়ার ব্যাগ ভরা খাবার পানিও নিয়ে এসেছে সে। অন্তত দিন 10 চলে যাবে এতে। দুই ডোভারের চারদিকে প্রথমে একটা চক্কর দিয়ে নিল গিলিয়াত। একটা সুবিধাজনক জায়গা বেছে নিয়ে কোনো মতে নোঙ্গর করল নৌকাটাকে। তারপর সাথে করে বয়ে আনা মালপত্রগুলো রাখার উপযুক্ত জায়গার খোঁজে ডাঙ্গায় চড়ে এদিক সেদিক তাকাতে লাগলো। খানিক পর ডোভারের চূড়ায় উঠতে শুরু করলো ও। ওখান থেকে চারদিকটা ভালো মতো দেখতে পাওয়া যাবে। পাহাড়ের খাঁজে খাঁজে পা রেখে এমন অনায়াস ভঙ্গিতে উঠে যেতে শুরু করল যুবক, যেন এ পথ তার বহু চেনা। নিত্যই উঠানামা করে। উপরে উঠে দুরানদের কাছে এসে দাঁড়ালো গিলিয়াত। ভালো করে চোখ বোলালো ওটার উপর। একেবারে দুই চূড়ার মধ্যেখানে ফেঁসে গেছে জাহাজটা। দেখলেই বোঝা যায় ব্যাপারটা ভরা জোয়ারের সময় ঘটেছে, নইলে ওটার মতো অত উঁচুতে ওঠার কোনো কারণ নেই। কোনো মতে জাহাজে উঠে খোলের মধ্যে ঢুকল ও। দেখল ঢেউয়ের আঘাতে আঘাতে একেবারে ঝাঁঝরা হয়ে গেল খোলটা, তবে আসল জিনিস ঠিকই আছে। একদম নতুনের মতো ঝকঝক করছে ইঞ্জিনটা। ওটাকে খোল থেকে মুক্ত করা খুব কঠিন হবে জানে, কিন্তু সে চিন্তায় সময় নষ্ট করল না গিলিয়াত। সে যখনকার কাজ তখন দেখা যাবে। অন্য এক কাজ আছে। প্রথম কাজ হলো নৌকাটার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করা, তারপর নিজের জন্য একটা আশ্রয় নেয়া। উপযুক্ত জায়গার খুঁজে চারদিকটা ভালো করে দেখে নিল যুবক। তারপর নিচে এসে নৌকা নিয়ে আরেক চক্কর দিল ডোভারকে কেন্দ্র করে। স্কেলিটন চূড়ার নিচে বড় ডোভারের কোলের কাছে খানিকটা জায়গা বেশ নিরাপদ মনে হলো গিলিয়াতের। নৌকাটা ওখানে রাখা যায়, ঝড় এলেও তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ওর সামান্য উপরে পাহাড়ের গা থেকে লম্বালম্বিভাবে বেরিয়ে আসা একটা দীর্ঘ খাড়া পাথর। দানবীয় একটা হাত আকাশ নির্দেশ করছে যেন। হাতটা যেখান থেকে বেরিয়েছে সেখানে একটা গুহা মতো আছে। ওটার মধ্যে একজন মানুষ কোনো মতে রাত কাটাতে পারবে বলে মনে হলো গিলিয়াতের। ওতেই চলবে, এর বেশি কিছু চায় না সে। নৌকাটাকে জায়গা মতো এনে কষে বেঁধে রেখে সাথের পুটলাপুটলি নিয়ে পাথরের খাড়া হাত বেয়ে উপরে উঠতে শুরু করল গিলিয়াত। জায়গাটা দেখে সন্তুষ্ট হল। যা ভেবেছিল ঠিক তাই। এখানে একজন মানুষের রাত কাটাতে কোনো সমস্যাই হবে না, বরং ঝড় বৃষ্টির হাত থেকেও বাঁচা যাবে। গুহায় নিজের সমস্ত মালপত্র গুছিয়ে রাখল ও। তারপর লম্বা একটা রশি নিয়ে
সেটার এক মাথা খাড়া পাথরটার সঙ্গে মজবুত করে বাঁধল, অন্য মাথাটা বাঁধল দুরান্দের সাথে, টান টান করে। প্রয়োজনের সময় লাইনটা ধরে ঝুলে ঝুলে স্কেলিটন থেকে জাহাজ, জাহাজ থেকে স্কেলিটনে ইচ্ছে মতো যাওয়া আসা করতে পারবে গিলিয়াদ। নিচে নামতে হবে না সেজন্যে। তবে এর একটা সমস্যাও আছে। মাঝপথে কোনো মতে একবার হাত ফসকে গেলেই সর্বনাশ। অনেক নিচের সাগরে গিয়ে আছড়ে পড়তে হবে। কিন্তু সে চিন্তা করছে না গিলিয়াদ। এ ধরনের চিন্তার পিছনে সময় নষ্ট করার মতো মানুষও নয়। লাইনটা টেনে টুনে দেখে সন্তুষ্ট হল যুবক। তারপর নির্ভীক চিনতে ডুভারের সর্বত্র ঘুরে ঘুরে বেড়াতে লাগল। ঝড়ে দুরান্ত থেকে যে সমস্ত জিনিসপত্র উড়ে গিয়ে এখানে সেখানে পড়েছিল, সব একটা একটা করে কুড়িয়ে এনে এক জায়গায় জড়ো করতে লাগল। পরদিন থেকে শুরু হলো তার আসল কাজ। ভোরের আলো ফোটার সাথে সাথে কাজে লেগে পড়ল গিলিয়াদ। অন্ধকার হয়ে না আসা পর্যন্ত মুহূর্তের জন্য বিশ্রাম নিল না। সারাক্ষণ একটাই চিন্তা তাড়িয়ে বেড়ালো ওকে, যত তাড়াতাড়ি সম্ভব দুরান্দের ইঞ্জিন উদ্ধার করে নৌকায় তুলতে হবে, দেশের পথে পাড়ি জমাতে হবে, দেরি করা চলবে না। যেদিকে চোখ যায় কেবল পানি আর ঢেউ, ঢেউ আর পানি। কোথাও জনমানবের চিহ্ন পর্যন্ত চোখে পড়ে না। মাঝে মধ্যে 1-8টা সামুদ্রিক পাখি দেখা যায়, এছাড়া অন্য কোনো প্রাণীর সাড়া নেই। এমনই এক নির্জন দ্বীপে দিনের পর দিন ভোর থেকে সন্ধ্যের আধার না নামা পর্যন্ত ভূতের মতো খেটে চলল গিলিয়াদ। সময় মতো খায় না, পর্যাপ্ত বিশ্রাম নেয় না, সারাদিন কেবল কাজ আর কাজ। যখন ঘন আধার গ্রাস করে ফেলে বিশ্ব চরাচর, রশি ধরে ঝুলে ঝুলে নিজের গুহায় ফিরে যায় গিলিয়াদ। ক্লান্ত শ্রান্ত দেহটা গ্রানিটে শীতল মেঝেতে এলিয়ে দেয়। তখন মনে হয় ঘুমানোর সময় মা যেমন করে সারা দেহে তার স্নেহের কোমল হাত বুলিয়ে দিত, সাগরও যেন তেমনি ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে। অন্ধকারে প্রায়ই দেরুশেতের মায়াবী মুখটা ওর মনের পর্দায় ভেসে ওঠে। বিভোর হয়ে সেটার দিকে অপলক চেয়ে থাকে গিলিয়াদ। ছবি মিলিয়ে গেলে হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, পাশ ফিরে শোয়। এভাবে অক্লান্ত পরিশ্রম করে পুরো 10টা দিন কাটিয়ে দিল গিলিয়াদ। অতিরিক্ত খাটুনি, অপর্যাপ্ত খাদ্য এবং ঘুমের অভাবে এর মধ্যে দেহ শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। দাড়ি গুফে মুখ ভরে উঠেছে, বন মানুষের মতো হয়েছে চেহারা। জামা কাপড় সব ছিঁড়ে ফেরে একাকার, পায়ের জুতো জোড়া কোথায় গেছে তার হদিস নেই। ওদিকে খাবার আর পানি তাও ফুরিয়ে এসেছে। অল্প কিছু বিস্কিট ছাড়া এখন তেমন কিছু আর অবশিষ্ট নেই। দেহের বল দিন দিন কমে আসছে ওর। ভয়ঙ্কর ডোভার একটু একটু করে শুষে নিচ্ছে জীবনী শক্তি, অথচ এখনো বোঝা যাচ্ছে না কতদিনে কাজটা শেষ হবে। খাবার পানি ফুরিয়ে গেলে কি অবস্থা হবে জানে না গিলিয়াদ, জানতে চায়ও না। ও শুধু জানে যতদিনে হোক, যে করেই হোক দুরান্দের ইঞ্জিন তাকে উদ্ধার করতে হবে। ওটা না নিয়ে কিছুতেই ফিরে যাবে না সে। অবশেষে টানা 15 দিনের অমানসিক সংগ্রাম আর কঠোর অধ্যবসায়ের সাফল্য নিয়ে এলো একদিন। এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে হবে তখন। শেষ কাজটা শুধু বাকি এখন গিলিয়াদের। দুপুরের মধ্যে সেটাও সেরে ফেলল ও। করাতের সাহায্যে দুরান্দের খোল কেটে চিমনিসহ অসম্ভব ভারী ইঞ্জিনটা আলাদা করে ফেলল। খোল থেকে মুক্তি পাওয়া মাত্র ওটা গড়িয়ে সাগরে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাই আগেই জাহাজের বড় বড় শেকল দিয়ে 2 চূড়ার সাথে ওটাকে খুব মজবুত করে বেঁধে নিয়েছিল গিলিয়াদ। এমনভাবে বেঁধেছে যাতে 2 চূড়ার মাঝখানে ঝুলে থাকে, তাতে বাকি কাজ সারতে অনেক সুবিধা হবে। জোয়ারের সময় পানি যখন বাড়তে থাকে তখন নৌকাটাকে ইঞ্জিনটার একদম তলায় নিয়ে যাওয়া হবে। বাঁধন খুলে ওটাকে তখন নৌকার পাটাতনে নামিয়ে আনা অনেক সহজ হয়ে যাবে। তাই করল গিলিয়াদ। নৌকা ওটার তলায় নিয়ে এসে উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকল। জোয়ার হতে সাগরের পানি ফুলে ফেপে উঠতে আরম্ভ করল। সেই সঙ্গে তাল মিলিয়ে নৌকাটাও একটু একটু করে উপরে জেগে উঠছে। একসময় ইঞ্জিনটা ঠিক তলায় এসে ঠেকল নৌকা। কাজ সেরে ফেলার এখনই উপযুক্ত সময়। শেকল কাটতে উঠল গিলিয়াদ, তখনই হঠাৎ করে ওর হাত পা অসাড় হয়ে এলো। রাজ্যের ক্লান্তি আর অবসাদ এসে ছেকে ধরায় চোখে রীতিমতো আধার দেখল সে। জীবনে দুঃসাহসী কাজ কম করেনি গিলিয়াদ। মৃত্যু ভয় তুচ্ছ করে অচিন সাগরে হাজারো বিপদ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কত অসাধ্যই না সাধন করেছে সে।
এবারেরটা ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে কঠিনতম। যে ডুভারে একা একা যাওয়ার কথা মানুষ স্বপ্নেও অতীত, সেখানকার পরিবেশের সাথে ভেবে অতি বড় দুঃসাহসীও শিউরে উঠে সেই ভয়ঙ্কর ডোভারে একা একটানা 2 সপ্তাহ কাটিয়ে দিল সে। যে অসম্ভব কাজ নিয়ে এসেছিল, অমানসিক পরিশ্রম করে তাতে সাফল্যও এসেছে। কল্পনার অতীত এই সাফল্যের কথা ভেবে গিলিয়াদ নিজেই যার পণ্যায় বিস্মিত, আনন্দে উত্তেজনায় দিশেহারা হয়ে পড়েছে। আর তখনই সাফল্যের একেবারে দোরগোড়ায় পা রাখা মাত্র হঠাৎ কেন যেন আপাদমস্তক শিউরে উঠল। ধপ করে নৌকার পাটাতনের উপর বসে পড়ল গিলিয়াদ। ওর অবচেতন মনে কোনো অশুভ আশঙ্কা উকি দিয়ে গিয়েছিল কিনা কে জানে। সারা দেহ থরথর করে কাঁপতে শুরু করল গিলিয়াতের। অবশ্য মনের সঙ্গে জোর খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই নিজেকে সহজ স্বাভাবিক করে তুলল সে। লোহা কাটার করাত দিয়ে ঝাঁপিয়ে পড়ল বাকি কাজ শেষ করতে। 20 মিনিট পর ইঞ্জিন নিরাপদে নামিয়ে আনলো ও। ছোট নৌকা অনেকখানি দেবে গেল জিনিসটার ভারে। গিলিয়াতের ডোভার অভিযান শেষ। এবার নিশ্চিন্তে গ্যারান্সে যাত্রা করা যায়। না, ভুল হলো। এখন একটা কাজ বাকি রয়ে গেছে ওর। দুরান্দের চিমনিটার কোনো ব্যবস্থা করা হয়নি, ওটাও নিতে হবে। ইঞ্জিন নিয়ে এত ব্যস্ত ছিল যে চিমনির কথা ভুলেই গিয়েছিল গিলিয়াদ। কিন্তু এখনই ওটা নৌকায় তোলার উপায়ও নেই। এই মুহূর্তে 2 ডুবারের একটার সাথে মাথা ও অন্যটার সাথে লেজ ঠেকিয়ে বেকায়দার ভঙ্গিতে আটকে আছে জিনিসটা। পানির সাথে তাল রেখে দুলছে। এখনো তোলা যাবে না, ভাটার সময় করতে হবে কাজটা। কিন্তু আবার ভাটা আসতে তো সেই মাঝরাত। অত রাতে কাজ শেষ করে যাত্রা করা কঠিন হয়ে যাবে। তা হয় হোক, তবু কাজ অসমাপ্ত রেখে ফিরে যেতে রাজি নয় গিলিয়াদ। কাজে কোনো রকম খুঁত রাখা চলবে না। একটু বিশ্রাম দরকার। পেটে কিছু দেওয়াও জরুরি হয়ে পড়েছে, নইলে আর পারা যাচ্ছে না। খুঁজে খুঁজে কয়েকটা কাঁকড়া ধরল গিলিয়াদ। তার সাথে কিছু বিস্কিট দিয়ে রাতের খাওয়া সেরে নিল। এবার একটু পানি চাই। পানির ভাণ্ডার প্রায় শেষ হয়ে এসেছে ওর বাড়তি কয়েকদিন লেগে যাওয়ায়। এখন খুব সামান্য অবশিষ্ট আছে। কিন্তু আজ যে প্রচণ্ড ধকল গেছে, তাতে অন্তত কয়েক ডোক না খেলেই নয়। কাজে চামড়ার ব্যাগটা উপর করে কোনো মতো গলা ভেজাবার মতো খানিকটা খেলো গিলিয়াদ। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠবে বলে ইঞ্জিনটার পাশে শুয়ে পড়ল। নানান উদ্বেগ আর উৎকণ্ঠায় গত কয়েক রাত এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেনি। তাই পাটাতনে পিঠ ছোঁয়ানো মাত্র গভীর ঘুমে তুলে গেল ও। কত রাতে কে জানে, হঠাৎ চোখের সামনে তীব্র আলোর ছটা এসে পড়তে গভীর ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে বসল গিলিয়াদ। হতবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। এ কিসের আলো? ভাবসাব দেখে মনে হলো চ্যানেলের প্রতিটি ঢেউয়ের মাথায় আগুন ধরে গেছে বুঝি। আলোর বন্যায় ভেসে যাচ্ছে ইংলিশ চ্যানেল। ডুভারের প্রতিটি কোনা কানাচে নেচে বেড়াচ্ছে তার উজ্জ্বল ছটা। তাজ্জব হয়ে তাকিয়ে থাকল ও। বুঝে উঠতে পারছে না আলোটার উৎস কি। এমন আজব দৃশ্য জীবনে এই প্রথম দেখল। ভাগ্য ভালো ঘুমটা ভেঙেছিল, ভাবল ও। নইলে আরো কিছুক্ষণ পর কি ঘটত বলা যায় না। হুশ ফিরতে দেখল ভাটা শেষ হয়ে আবার জোয়ার এসেছে সাগরে। ওদিকে দুরান্দের চিমনিটা কি করে যেন আগের অবস্থা থেকে ছুটে অনেকটা নিচে এসে নতুন করে আটকে গেছে। ওর মাথায় মাত্র কয়েক হাত উপরে। পানি বাড়ার সাথে পাল্লা দিয়ে ওর নৌকা ক্রমে উপরে উঠছে। পানি আর 1 হাত বাড়লেই ইঞ্জিনটা চিমনির সাথে ঠেকে যাবে নৌকাটাও। পানি বাড়ছে অথচ নৌকা জাগবে না, তার ফল কি হতে পারে সহজে অনুমান করা যায়। ব্যস্ত হয়ে উঠল গিলিয়াদ। তাড়াতাড়ি নৌকা সরিয়ে না নিয়ে গেলে বিপদ। যে কাজ অন্য সময় 2 মিনিট করে ফেলতে পারত, ভীষণ ক্লান্ত বলে সেই কাজেই পুরো 10 মিনিট লাগল। নৌকাটাকে বিপদমুক্ত করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। একই সাথে চিমনির আশা ছেড়ে দিল। দরকার নেই ওটা, শুধু ইঞ্জিনটা নিয়ে ভালোই ভালো জায়গা মতো পৌঁছতে পারলেই হয়। গ্যারান্সি যাত্রা করার জন্য জোয়ারই উপযুক্ত সময়। এই মুহূর্তে একে তো জোয়ার, তার উপরও সাগর বেশ শান্ত। তাই নৌকা ছেড়ে দেয় স্বাভাবিক ছিল। কিন্তু কেন যেন সাহস হলো না গিলিয়াদের। অবাক চোখে আগুন রঙের অদ্ভুত আলোটার খেলা দেখছে ও। এদিক সেদিক তাকাচ্ছে বোকার মতো। কিছুক্ষণ পর আচমকা মিলিয়ে গেল আলোটা। ঘন আধারে ডুবে গেল ধরণী। দূর থেকে এক ঝাঁক সামুদ্রিক চিল আতঙ্কিত গলায় ডাকতে ডাকতে উড়ে পালিয়ে গেল।
এ নিশ্চয়ই ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। পাখিগুলো আতঙ্কিত চিৎকার ও পালিয়ে যাওয়ার পরিমরি ভাব দেখে বুঝে ফেলেছে গিলিয়াদ ওর সমস্যা আরও বাড়াতে নিশ্চিত প্রচণ্ড ঝড় আসছে। এমনিতেই এই অঞ্চলের ঝড় ঝাপটা সারাক্ষণ লেগেই থাকে। সাধারণ ঝড় এখানে কোনো ব্যাপার নয়, কিন্তু আসন্ন ঝড়টা এমাত্র নিজের আগমনের যে আলামত দেখে গেল তাতে ভীষণ চিন্তায় পড়ে গেল ও। অজান্তেই পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল গিলিয়াতের। না জানি কি ভয়ঙ্কর বিপদের বার্তা নিয়ে আসছে ঝড়টা। নৌকাটাকে তাড়াতাড়ি পাহাড়ের গোড়ায় সেই নিরাপদ আশ্রয়ে নিয়ে এসে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল ও। তারপর ভয়ে ভয়ে কি ঘটে তা দেখার অপেক্ষায় থাকল। সকাল হল, কিন্তু ভীষণ মুখ গুমরা সকাল। চ্যানেল পর্যন্ত এখনো শান্তই আছে। সূর্য কিছুক্ষণের জন্য দেখা দিয়ে গায়েব হয়ে গেল। বাতাস জমাট বেঁধে থাকায় ক্রমে গুমট হয়ে উঠতে লাগলো পরিবেশ। অবশেষে দুপুরের একটু আগে শুরু হলো প্রত্যাশিত ঝড়। বাতাসে সামান্য ছোঁয়া পেতেই চেহারা বদলে গেল শান্ত ইংলিশ চ্যানেলের। রুদ্রমূর্তির ধরল চোখের পলকে, ভীষণভাবে ফুঁসে উঠল। ক্রুদ্ধ দানবীয় সাপের মতোই হাজারটা ফনা তুলে প্রলয় নাচন জুড়ে দিল ডুভারকে ঘিরে। দুনিয়া আধার করা বড় বড় ফুটার বৃষ্টি শুরু হলো একই সাথে। অন্ধকার আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চিরে দিয়ে সাপের জিভের মতো লকলকে তীব্র নীলচে বিদ্যুৎ চমকাতে লাগল। সেকেন্ডে সেকেন্ডে দিনের মতো ঝলসে উঠতে লাগল চারদিক। বিরামহীন বাজ পড়ার বিকট ভয়াবহ শব্দে গিলিয়াতের মতো দুঃসাহসী নাবিকেরও বুক কাঁপতে লাগল। নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় অসহায়ের মতো নৌকায় বসে থাকল ও। টানা ২০ ঘণ্টা দুনিয়া ওলটপালট করা ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে থামল ভয়ঙ্কর ঝড়টা। বাতাস বৃষ্টি একযোগে থেমে গেল। স্বস্তির দম ছেড়ে নৌকার পাটাতনে ক্লান্ত অবসন্ন দেহ এলিয়ে দিল গিলিয়াদ। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন ভিক্টর হুগোর লেখা গল্প টয়লার্স অব দ্য সি এর দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।